আসসালামু আলাইকুম এভরিওয়ান, ভালোবাসা ছায়া গল্পের 43 নাম্বার পার্ট নিয়ে চলে আসলাম। তো বেশি কথা না কইয়া চলুন গল্প শুরু করা যাক। এর বাহিরে আর কিছুই দরকার নেই আমার, আমি এখন বাকিটা সব সামলে নিতে পারবো। পিয়াস হাত দেখিয়ে তাকে থামিয়ে দেয়। পিয়া তার দিকে তাকিয়ে বলে, আমি আমার এই বোনটার জন্য তোমার সাহায্য করেছি, নয়তো আমার শালিকার সাথে করা অন্যায়ের জন্য তোমায় কখনো ক্ষমা করতাম না। দিয়া অবুঝের মতো সব শুনতে থাকে, তাদের কথা সে কিছুই বুঝতে পারে না, শুধু দেখতে থাকে পিয়াসের কেমন বড় ভাইয়ের মতো শামকে বকা দিচ্ছে, আর শামও অপরাধী ভাইয়ের মতো মাথা নিচে করে রাখছে। এমন সময় কেবিনে পিয়া প্রবেশ ঘটে। অচেনা এক পুরুষ আর বাচ্চা মেয়েকে দেখে সে অবাক হয়, এগিয়ে এসে স্বামীর পাশে দাঁড়ায়। পিয়াসের চোখের দিকে তাকিয়ে যেন সবটা বুঝে ফেলে। হঠাৎই এগিয়ে গিয়ে স্বামীর গালে জোরসুরে একটা থাপ্পড় বসায়। দিয়া চমকে যায়, দৌড়ে গিয়ে ভাইকে জড়িয়ে ধরে। তার সামনে পিয়াকে যেন এক খারাপ মেয়ে মনে হয়। শ্যাম গালে হাত রেখে মাথা নামিয়ে রাখে, সে বুঝে গিয়েছে তার এই থাপ্পড়ের কারণ। পিয়া শ্যাম দিকে তাকিয়ে নিচু কণ্ঠে বলে ওঠে, এটা আমার বোনকে কাঁদানোর শাস্তি। আপনি আজ আমার বড় হওয়া সত্ত্বেও আপনাকে আঘাত করতে বাধ্য হলাম। নিজের একমাত্র বোনকে বাঁচাতে আমার বোনকে বিপদে ফেলতে চেয়েছেন আপনি। নিজের বোনের দিকে তাকিয়ে আজ লজ্জা করছে না আপনার? সেই মেয়েটাও আমার একমাত্র বোন ছিল, শুনেছি আপনি আমার একমাত্র ছোট বোন। শ্যাম যেন পিয়াকে এসব কিছুই জানাতে চায় না, তাই সে বোনকে নিজের বুকে মিশিয়ে নেয়। তার ভাইয়ের এমন করুণ অবস্থা বোনের সামান্য প্রকাশ করতে চায় না। পিয়ার বলা কথার বিপরীতের বলার মতো কোনো ভাষা নেই তার। মাথা নামানোর অবস্থাতে তার চোখ দিয়ে এক ফোঁটা পানির অবহেলায় মাটিতে গড়িয়ে পড়ে। যদি নিজেকে শুদ্ধ নিয়ে থাকেন তবে নিজের বোনকে ভালো রাখবেন, আর ভুলেও আমার বোনের আশপাশেও মাথা নাড়বেন না। এর পরিণাম ভালো হবে না বলে দিচ্ছে। আমি চাই না আমার ছোট্ট বোনটা আর কষ্ট পাক, কোনো অশুভ ছায়া এর ওপর পড়ুক, তা আমি চাই না। পিয়া মুখ ঘুরিয়ে নেয়। পিয়াকে কিছু বলে না। নিজের বোনের ব্যাপারে সে যা সিদ্ধান্ত নিবে তাই হবে। শ্যাম নিজের অপরাধ তাচ্ছিল্য হাসে, নিজের ভাগ্যের ওপর পরিহাস করে। শেষ এটাকে নিজের শাস্তি হিসেবে মেনে নেয়। পিয়াসের থেকে বিদায় জানিয়ে সে বেরিয়ে পড়ে কেবিনের রুম থেকে। পিয়া হাঁপিয়ে ওঠে। শ্যামের বোনের শরীরের কিছু দাগ তার নজর কেড়েছে। এক মুহূর্তের জন্য সে সেখান থেকে নিজের তোবাকে কল্পনা করে ফেলে। সেই দিন শ্যাম যদি সত্যিই তোবাকে ধরে নিয়ে আসতো, তবে আজ এই বাচ্চা মেয়েটার জায়গায় তো তার বোনও থাকতে পারত। এই ভাবনাটা সে যেন মাথা থেকে সরাতে পারছে না। সে নিজের শরীরে ভার ছেড়ে পিয়াসের ওপর বসে পড়ে। ঘন ঘন শ্বাস ফেলে সে। পিয়াসের এতক্ষণ চুপ ছিল, এবার সে শক্ত করে পিয়ার হাত নিজের মুঠোয় নেয়, যেন বিনা বাক্যে পিয়াকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে। ঠিক তখনই কেবিনে নার্স প্রবেশ করে। স্থানে ক্ষত স্থানে ড্রিচিং করতে হবে, তারপর ডক্টরের পরামর্শ অনুযায়ী খাবার খাওয়া হবে। নার্স আসার ব্যবধানে শ্যামের ব্যাপারটা সেখানে ক্লোজ হয়ে যায়। দুজনের মাঝে শ্যামকে নিয়ে আর কোনো ব্যাখ্যা হয় না। হয়তো এখানে শ্যামের চ্যাপ্টারটা সমাপ্তি ঘটে। আদৌ ভবিষ্যতে কখনো শ্যামের খোঁজ পাওয়া যাবে কিনা তাও জানাও মুশকিল। আজকের ঘটনার পর তার খুঁজের আশা করাও বোকামি হয়ে যাবে। পিয়াসের ফ্ল্যাটে পৌঁছে ইরান অবাক সবটা দেখতে থাকে। তার এতদিনের অনাকাঙ্ক্ষিত পূরণ হচ্ছে যেন। ভাই ফোন দিলে সে বারবার তাকে নিয়ে আসতে বলতো। আজ এমন এক করুণ পরিস্থিতিতে সে আসলেও একইভাবে তার একটা আকাঙ্ক্ষা পূরণ হয়ে গেল। পিয়াসকে হসপিটালে থাকতে হবে এখন, কিছুটা সুস্থ হলে তারপর তার ছুটি কাটিয়ে বাড়ি নেওয়া যাওয়া হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দিয়ান এখন আবার রুবেলের সাথে হসপিটালে ফেরত যাবে, কারণ হসপিটালের গতি বিষয়গুলোতে পিয়া একদম বড্ড অনারের। পিয়াস তো অসুস্থ, এমন অবস্থায় পিয়া একা কিছু করতে পারবে না, তাই দিয়ান সেখান থাকতে সাহায্য করার জন্য। পিয়াস মাকে বলেছে বাসায় যা যা আছে তা দিয়ে কিছু রান্না করে খেয়ে নিতে। পরে তারা যেদিন থাকবে কাউকে দিয়ে সে বাজার করিয়ে আনবে। সোমাইয়া বেগম বাসায় ফিরে কান্না বসান। অল্প করে কিছু খাইয়ে দিয়ান আর রুবেলকে যেতে দিবেন। রুবেল বসেই ইমরানের সাথে কথা বলছিল। ইরান তখন অন্য রুমটাতে ছিল। ওই রুম থেকে ফ্রেশ হয়ে তার এই রুমে আগমন ঘটে। তাকে আসতে দেখে রুবেল মাথা তুলে তাকিয়েছিল। ফোনটা ফোটা ফোটা জলবিন্দু ইরানকে বড্ড মায়াবী লাগছিল। রুবেল মূলত স্বভাব স্বরূপ তাকিয়ে আছে, তার মধ্যে অন্য কোনো ইন্টারেস্ট ছিল না। তবে এখন তার ছেঁড়া দিয়া যেন সহ্য করতে পারছিল না। হঠাৎই সে ইরানকে বলে ওঠে, ইরান পাশের রুমে যাও। ইরান একটু জেদ দেখাতে গেলেও লাভ হয় না। দিয়া নিজেই উঠে ইরানকে টেনে নিয়ে বেরিয়ে যায়। রুবেল হতভম্ব হয়ে তাকায়, ইমন হেসে বলে, হবু ও স্বামী স্ত্রী, সাবেক টিচার স্টুডেন্ট। ভাইয়া সুস্থ হলেই বিয়ের ব্যবস্থা করা হবে। এর আগে নিজেদের মধ্যে সব মিটমাট করা প্রচেষ্টা চলছে। বাহ স্টারিং তো। তোমার হবু দুলাভাই বড্ড প্রজেজিং হবে কিন্তু। যা বোন আমার, ওকে এভাবে ট্রাইট না লেখলে সামলাতে দায় হয়ে পড়বে।
নয়তো দেখুন সমবয়সী হয়েও তাকে আমার বড় ভাইয়ের মতো দেখতে রাখতে হয়। তবে বিয়ে বিষয়টা বাল্যবিবাহ হয়ে যাবে না? তা ঠিক। আচ্ছা, মেয়েরা যদি স্বামীকে আঁচলে বাঁধে তবে ছেলেরা বউকে কোথায় বাঁধবে? বাক্যভাবে পাঞ্জাবির সাথে নিশ্চয়, আমার অন্তরহীনভাবে অন্তরের সাথে। ইমন হু হু করে হাসে। হঠাৎ রুবেল একটা ব্যক্তিগত প্রশ্ন করে বসে, তোমার বোনের না হয় হিল্লে হয়ে গেল, তোমার কি হবে? তা আছে নাকি বিশেষ কেউ? ইমন উদাস হয়ে যায়, একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, সে থাকলে হয়তো না হলেও জোর করে আদায় করে নিত। আর সে নেই, তাই আমারও কেউ নেই। হসপিটালের বেড একটাই, তার ওপর পিয়াসের অসুস্থতাও কম নয়। এমন অবস্থায় কোনোভাবেই সম্ভব না এই বেডে একসাথে থাকা। বেডের পাশে একটা বসার জায়গা আছে, যাতে সেখানে রুগীর সাথে থাকা লোকজন থাকতে পারে। পিয়া নিজের জন্য সেই জায়গাটাই সিলেক্ট করে নেয়। দিয়ান ভাইয়া আসবে বলেছে, কিন্তু এখনও বাড়ি থেকে এসে পৌঁছায়নি। ডক্টরের পরামর্শ অনুযায়ী একটা অ্যাডমিট বয় এসে পিয়াসের খাবার দিয়ে গিয়েছে। সদ্য অপারেশন হওয়া পিয়াসকে এখন প্রপার ডায়েট থাকতে হবে, তাই তাকে নরম খাবার দেওয়া হয়েছে। অথচ পিয়াসের এসব খাবার পছন্দ না। তবে পিয়া আজকে কোনো রকম বেঁধে নিয়েছে, খাবার খাবে না মানে খেতেই হবে। বাচ্চা হয়ে গিয়েছেন, এসব রেখে একটু বাদ দিলেও তো পারত। ডক্টর আপনি নন, যিনি ডক্টর তিনি বলে ভালো বুঝেন। পিয়া তাকে এক রমণীর রূপ দেখে পিয়াস অবাক হয়, পাশাপাশি খুশিও হয়। বইয়ের হাতে যত্ন কার না ভালো লাগে? খাইয়ে দাও বউ। ইস, যজ্ঞের ব্যবহার দেখছ? দাঁড়ান, একটু উঁচু হতে হবে আপনাকে। পিয়া পিয়াসের পাশে বসে বালিশটা বিছানার সাথে হেলান দেয়। তারপরে এই শক্তপোক্ত দেহে লোকটাকে জড়িয়ে ধরে সেই বালিশে হালকা হেলান দিয়ে বসায়। এই অল্প কাজ করতে পিয়ার বড্ড পরিশ্রম হয়। যদিও পিয়াস নিজেও হাতের ভর দিয়েছে, তবুও পিয়া এমন কাজে সহযোগ ছাড়া হাতছাড়া করেনি। পিয়া তাকে নিজের দিকে ঝুঁকে থাকা অবস্থা দেখে টুপ করে গালে চুমু ছুঁয়ে দেয়। পিয়া চমকে ওঠে, তবে পিয়াসের ঠুঁটে লেগে থাকা মুচকি হাসি থেকে লজ্জায় ফেলে দেয়। সে তাড়াতাড়ি নিজেকে সামলে নেয় যেন কিছুই হয়নি। তারপর ধীরে ধীরে পিয়াসের খাবারের সহায়তা করে। সেই সময়টাতেও পিয়াস তাকে ছাড় দেয়নি। কথায় কিংবা কাজে বিভিন্নভাবে পিয়াকে যন্ত্রণা দিয়েছে। কখনো পিয়ার রাগ দেখিয়েছে, কখনো কিংবা নিজের লজ্জায় লাল হয়ে পড়েছে। রাতে খাবার শেষে রুবেল বলে, আন্টি অনেক মজা ছিল খাবারটা, অনেকদিন পর মায়ের হাতে রান্নার স্বাদ পেলাম। সুমাইয়া বেগম বললেন, তোমার ওপর অনেক কৃতজ্ঞ বাবা। আমি যতদিন আছি ততদিন তুমি আমাদের সাথে বাসায় এসে একসাথে খাবার খাবা প্রতিদিন। দিহান হঠাৎই কথাটা বলে থমকে যায়। পরে সুমাইয়া বেগমের দৃষ্টি লক্ষ্য করে মাথা নামিয়ে বলে, না মানে দুঃখিত আন্টি। কিছু হয়েছে তোমার দিয়ান বাবা? না মানে আন্টি, দিয়ান ব্রু তেমন কিছু হয়নি আন্টি। হবু বউকে নিয়ে একটু টেনশনে ভুগছে আর কি। আপনি এসব নিয়ে ভাববেন না, বিয়ের পর শীঘ্রই ব্রু ঠিক হয়ে যাবে। সুমাইয়া বেগম হেসে রান্নাঘরে চলে যান। দিয়ান ব্রু কুসকে রুবেলের দিকে তাকালো। রুবেল তার কাঁধে হাত রেখে বলে, রিল্যাক্স ব্রু, তোমার সম্পদ তোমারই থাকবে, আমার ধরে একটাও তো মাথা। দুই দিকে দুজন মিলিয়ে ঝাঁপিয়ে পড়লে আমি নিজেকে কিভাবে বাঁচাবো? কি বলতে চাচ্ছেন? এটাই যে ইরানকে আমি ছোট বোনের মতোই দেখি। তাছাড়া স্যার তার বোনের ওপর বড্ড পজিটিভ। একবার বলেছিল নিজের বোনকে নাকি আমাদের পেশের কারো আঘাত বুঝাবে না। তাছাড়া ইমনের মতো তার নানা বোনকে সামলাতে নাকি শক্তভুক্ত কাউকে 24 ঘন্টার সাথে থাকতে হবে। তুমি সেই হিসেবে হাজব্যান্ড পারফেক্ট। এহেন বলেছি ব্রো, এই ঠিক আছো তুমি। দিয়ান কথার নির্দিষ্ট খুব পারে। আরে কনফিউজ ব্রো, বউকে সামলিয়ে কনফিউজ ঠিকঠাক তো আছে, থাকবে না কেন? আলবাত আছে। ও ব্রো, তোমার জন্য কিন্তু সে যে নয়। ইমনের মধ্যে এক উদাসীনীয় মেয়ে, সে কনফিউজ সঞ্চয় করে, নয়তো বউ তোমার নাচিয়ে ছাড়বে। এবার দিহান হাল ছেড়ে দেয়। একটু আগের কথা স্মরণ করে, তখন ইরানকে টেনে সেই রুম থেকে বের করিয়ে আনার পর মেয়েটা বলেছিল, বিয়ের আগে বন্দি বানিয়ে ফেলতে চাচ্ছেন? এমন করলে বিয়ে করব না আমি। আমাকেও তো চেনেন নেই, আমিও ইরান, এক কথায় মানুষ। কথাটা বলে মুখ ঘুরিয়ে চলে গিয়েছিল। সেটা স্মরণ করেই দিয়ান বলে, এমনটা বোধ হয় হবে ব্রো, মেয়েটা এখনই আমাকে নাচিয়ে চলছে। বিয়ের পর কখনো দেখা হলে তখনকার পরিস্থিতিও দেখে নিও। আশা করি আমার নাজেহাল অবস্থায় দেখতে পারবে তখন। রুবেল হু হু করে হাসে। কিছুক্ষণ কথা বলে তারা দুজন বেরিয়ে আসে। রুবেল এখন যাবে স্বামীর কাছে, আর দিয়ান যাবে হসপিটালে। দিয়ান হসপিটালে পৌঁছে দেখে পিয়াস চোখ বন্ধ করে শুয়ে আছে, আর পিয়া পাশে ফোন হাতে নিয়ে বসে আছে। দিয়ানকে দেখে পিয়া বলে, আসো ভাইয়া, ঘুমিয়েছে কখন? এই তো মাত্র। তোমাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি না? বোকা মেয়ে, আমি বাহিরেই আছি। পিয়াসের কোনো দরকার পড়লে আমাকে ডাকবি, ভয় পাস না। আচ্ছা একটু কষ্ট করো, তারপর উনি সুস্থ হলে আমার ননদকে বিয়ে তোমায় দিয়ে পুরস্কার করব। দিয়ান হেসে ফেলে। দিয়ান মাথায় হালকা চাটি মেরে সে কেবিন থেকে বেরিয়ে পড়ে।
দিয়ান চলে যেতেই পিয়াস বলে ওঠে, কাকে দিয়ে ভাইয়াকে পুরস্কার করছ? পিয়া চমকে ওঠে, আপনি ঘুমাননি? বউ জেগে কষ্ট করবে আর আমি ঘুমাবো? আপনার ঘুম প্রয়োজন। রেস্টে থাকলে দ্রুত সুস্থ হতে পারবেন। প্রশ্নের উত্তরটা দিলে না? পিয়া একটু গলা খাকির দিয়ে বলে, আচ্ছা শুনুন, আগে সবটা। আগে কথা বলবেন না। বিষয়টা হয়েছে, আপনার আম্মু প্রথমে প্রস্তাব দিয়েছে ভাইয়াকে, বলতেও ভাইয়াও রাজি, সবাই রাজি। মাঝে এত ঝামেলা হয়ে গেল, তাই আপনাকে জানাতে পারিনি। আমাকে ছাড়াই সিদ্ধান্ত নেওয়া শেষ। আগে শুনুন সবটা। সবাই আপনার অপেক্ষায় করছিল। এখন ভাইয়ার ব্যাপারটা বলি। ভাইয়ার কিন্তু ব্রোকেনের হার্ট নতুন করে জোগাড় লাগতে শুরু করেছে ইরানের জন্যই। প্লিজ সেটা আবার নষ্ট করে দিয়েন না। আমার ভাইয়াকে অনেক ভালো ছেলে, ইরানকে অনেক ভালো রাখবে, আমি গ্যারান্টি দিচ্ছি। প্লিজ আপনি না করবেন না। তাছাড়া দেখুন, ভাইয়া তো শিক্ষিত মানুষ, ইরানেরও আরও। পিয়াসের ইশারায় পিয়া থেমে যায়। পিয়াস তার দিকে তাকিয়ে বলে ওঠে, রচনা আগে থেকেই মুখস্থ করা নাকি? পিয়া গাল ফুলিয়ে বলে, অনেক দিন ধরেই প্র্যাকটিস করছিলাম। আপনাকে কিভাবে কি বলবো সেটাই, আপনার এত ব্যস্ততায় বলা হয়নি। ভাইয়া সত্যি ইরানকে ভালোবাসে। সেই দিন ইরানের সাথে বিয়ের কথা শুনে যা একটা হাসি দিয়েছিল না, উফ, একদম দিলে ধাক্কা দিয়ে দিয়েছিল। আমার খালু নেই, খালামণিও অনেক ভালো। আপনি তো দেখেইছেন। এখন আপনিও রাজি হয়ে যান প্লিজ। পিয়া হেসে ফেলে। তার হাসি দেখে পিয়া উৎফুল্ল হয়ে বলে, এই আপনি হেসেছেন, তার মানে আপনিও রাজি না?